পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নিতে প্রধান উপদেষ্টার আহ্বান। মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি জানালেন আইন উপদেষ্টা। এবং শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। আসসালামু আলাইকুম। বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তন্নি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সম্প্রীতির অন্যতম প্রতীক পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে আন্তর্জাতিক বৌদ্ধবিহারে সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এরপর রাজধানী মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বৌদ্ধ সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা। সেখানে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এরপর সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ডক্টর ইউনূস। অনুষ্ঠানে অংশ নেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ঢাকার মেরুলবাড্ডায় ১৯৮১ সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার। বাংলাদেশে বৌদ্ধদের ধর্ম, সংস্কৃতি, ঐতিহ্য সংরক্ষণ এবং স্বধর্মের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠানটি। আমি বরাবরই বলে এসেছি, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। নববর্ষের আনন্দ শোভাযাত্রা নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে মোড়ানো হয়েছে রাজধানী ঢাকাকে। অথচ প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শোভাযাত্রার মূল মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এই ঘটনার পর শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে সেই প্রশ্ন উড়িয়ে দিয়ে ডিএমপি কমিশনার জানিয়েছে, বৈশাখী উৎসবের নিরাপত্তার কোনো ঘাটতি নেই। আর র্যাব প্রধানের হুঁশিয়ারি, দায়িত্বে গাফিলতিকারীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। শনিবার গভীর রাত, পরনে জিন্স, মুখে কালো মাস্ক, অজ্ঞাত এই যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার মূল মোটিভ ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দিচ্ছেন। সেই চিত্র সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ার পর উৎসবের নিরাপত্তা নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বাংলা নববর্ষের শোভাযাত্রার নিরাপত্তা নিয়ে আগে থেকেই ব্যাপক প্রস্তুতির কথা জানিয়ে আসছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাহলে কেন ঘটল এমন ঘটনা? রোববার সকালে রমনার বটমূলে সংবাদ সম্মেলনে আসলে র্যাবের ডিজির কাছে এমন প্রশ্ন রাখেন গণমাধ্যম কর্মীরা। জবাবে র্যাব প্রধান বলেন, মোটিভ পোড়ানোর ঘটনায় নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। যারা দায়ী বা সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং এখানে নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তাদের যদি কোনো প্রকার কোনো ত্রুটি বিচ্যুতি থেকে থাকে অবশ্যই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বৈশাখী উৎসবকে ঘিরে নিরাপত্তার মহড়া দিয়েছে ডিএমপি। সকালে রমনার বটমূলে অনুষ্ঠিত হয় এই নিরাপত্তা মহড়া। মহড়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এ সময় বৈশাখী আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠান উদযাপনের দিক নির্দেশনা দেন তিনি। কথা বলেন ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেওয়ার বিষয়েও। অনুষ্ঠানের স্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু, অত্যাচিত পদার্থ নিয়ে না আসার জন্য অনুরোধ করছি। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠান স্থল ত্যাগ করতে হবে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল ৯টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব এবং সম্ভব যদি হয় এই বাই দিস টাইম আমরা এই দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হব ইনশাল্লাহ। প্রতি বছরের ন্যায় এবারও নানা আয়োজনে পালিত হবে বাংলা নববর্ষ। তবে এবারের বৈশাখী উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছে ফ্যাসিবাদের বিদায়। আশরাফুল ইসলাম, বিজয় টিভি, ঢাকা।
বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা কথা জানান। বলেন, মডেল মেঘনা আলমকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ডিটেনশন দিয়েছিল। এটা নিয়ে সরকারি উচ্চ পর্যায়ে আলোচনা হয়েছে। তার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, পুলিশ তদন্ত করেছে। এ সময় বিশেষ ক্ষমতা আইন বাতিলে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। প্রেস ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, এখন পর্যন্ত ৭,১৮৪ রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে। মডেল মেঘনা আলমের ওনার ব্যাপারে কিছু তদন্ত পুলিশ করছে এবং ওনার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, সুনির্দিষ্ট অভিযোগ আছে, কিন্তু ওনাকে যে প্রক্রিয়ায় গ্রেফতার করা হয়েছে স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, সেটা সঠিক হয় নাই। তো ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে, শুধু আপনাদের নির্ভর করতে পারে। এবং একটু আমরা স্বীকার করছি গ্রেফতারের প্রক্রিয়াটা ঠিক হয় নাই, কিন্তু গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয় নাই মানে ওনার বিরুদ্ধে অপরাধের কোনো আপনার আলামত বা অভিযোগ নাই, এটা না। সেরকম কিছু আছে, সেটার প্রেক্ষিতে করণীয় কি আছে সেই ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আপনারা খুব অচিরেই দেখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। রাজধানী পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা এবং টিউলিপ সিদ্দিক সহ ৫৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আজ ঢাকার মহানগর দায়রা জজ আদালত এ আদেশ দেন। ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেয়া চার্জশিট আমলে নেন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এর আগে গত বৃহস্পতিবার প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ ১৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। শিল্প খাতে গ্যাসের দাম ৩৩% বাড়ানো হয়েছে। আজ এক সংবাদ সম্মেলনে এই দাম বাড়ানোর ঘোষণা দেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে বিইআরসি চেয়ারম্যান জানান, শিল্পে ব্যবহৃত গ্যাসের দাম ঘনমিটার প্রতি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করা হয়েছে। পাশাপাশি ক্যাপটিভে ৩১.৭৫ টাকা থেকে বাড়িয়ে ৪২ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকেও ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা দরে বিল দিতে হবে। নতুন এই দর আজ থেকে কার্যকর হবে বলে জানান জালাল আহমেদ। সংবাদ সম্মেলনে কমিশনের সদস্য মিজানুর রহমান, সদস্য সৈয়দা সুলতানা রাজিয়া, মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও শহীদ সরওয়ার উপস্থিত ছিলেন। বাংলাদেশে প্রথমবারের মতো সরকারিভাবে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখ একত্রে অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ রাজধানী শিল্পকলা একাডেমিতে ২ দিনব্যাপী চৈত্র সংক্রান্তি ও বৈশাখ উদযাপন অনুষ্ঠানে তিনি কথা জানান। বলেন, চৈত্র সংক্রান্তি প্রাণ প্রকৃতি রক্ষার শিক্ষা দিয়ে থাকে। এই উৎসবের দিন গ্রাম বাংলার সব ধরনের আয়োজন ও বৈচিত্র্য সংস্কৃতি দেখা যায়। উপদেষ্টা আরও বলেন, জুলাই অভ্যুত্থানের পরের বাংলাদেশে উন্নয়ন মানে যেন শুধু বহুতল ভবন আর গাড়ি না হয়। এ সময় প্রাণ ও প্রকৃতি কেন্দ্রিক দেশের উন্নয়ন নিশ্চিতে সংশ্লিষ্টদের দায়িত্ব পালনের আহ্বান জানান প্রাণী সম্পদ উপদেষ্টা। নবপ্রাণ আন্দোলনের আয়োজনে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানে কবি ও চিন্তক ফরহাদ মজহার সহ অনেকে উপস্থিত ছিলেন। এবারে জেলা সংবাদ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বর্তমান বিচার ব্যবস্থা একটি দ্বৈত প্রশাসনিক ব্যবস্থার মধ্য দিয়ে চলছে। তাই সুপ্রিম কোর্টের জন্য আলাদা সচিবালয় স্থাপন খুবই জরুরি। সকালে খুলনা জজ কোর্ট প্রাঙ্গণে বিচার প্রার্থীদের জন্য স্থাপিত ন্যায়কুঞ্জ উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি আরও বলেন, বিচার ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও বিচার প্রার্থীদের অসুবিধা দূর করতে ১২ দফার সংস্কার কার্যক্রম চলছে। এই সংস্কার শেষ হলে দেশে একটি কাঙ্ক্ষিত টেকসই বিচারিক ব্যবস্থা চালু হবে। তিনি আরও বলেন,
সংস্কারের মাধ্যমে বিচার ব্যবস্থায় যে অনিয়ম রয়েছে তা দূর হবে এবং বিচারিক কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহিতাও নিশ্চিত হবে। এজন্য বিচারিক বেঞ্চ, বার ও গণমাধ্যমকে দায়িত্ব নিতে হবে বলে জানান প্রধান বিচারপতি। সংস্কারটাকে কত মোমেন্টামটা গেইন করা এবং এটাকে সাস্টেইনেবল করা। সাস্টেইনেবল শুধু 1 মাস 2 মাস না, বছর দশক। সেই দায়িত্বটা কে নেবে? তো সেই দায়িত্ব ভার বুঝিয়ে দেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা এবং গত 4-5 মাস ধরে আমি সারা বাংলাদেশে এই বার্তা নিয়ে যাচ্ছি যে আপনারা দায়িত্ব নিন। আমি বারকে বলছি, বেঞ্চকে বলছি, জাতিকে বলছি। এবং আমরা মনে করি যেটা আমাদের অর্জন হবে শীঘ্রই, সেটা হচ্ছে একটা স্বাধীন সচিবালয় সুপ্রিম কোর্টের জন্য। সুপ্রিম কোর্টে এখন এই বিচার ব্যবস্থা একটা দ্বৈত শাসনের মধ্যে দিয়ে চলে, সেটা আমরা চাইছি না। সেটা আমি আমার অভিভাষণে বলেছিলাম, তো এখনো বলছি। সচিবালয় নিয়ে অনেক কাজ এগিয়ে গেছে। সামনের সপ্তাহ মাসগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হবে। আমরাও পর্যবেক্ষণ করবেন, আপনারাও পর্যবেক্ষণ করুন। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান কারাগার থেকে মুক্তি পেয়েছেন। সকালে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। সকাল 10:30টায় জাকির খান কারাগার থেকে মুক্ত হলে তার আত্মীয় স্বজন ও নেতাকর্মীরা জেল গেট থেকে ফুলের মালা দিয়ে তাকে বরণ করে নেন। এই সময় তিনি বিএনপি ও ফিলিস্তিনের পতাকা নিয়ে আনন্দ উল্লাস করেন। পরে গাড়িতে চড়ে তিনি পুরো শহর শোডাউন দেন। নারায়ণগঞ্জ জেলা কারাগারের সুপার মোহাম্মদ ফোরকান ওয়াহিদ বলেন, একটি মামলায় 5 বছরের সাজার মেয়াদ শেষ হওয়ায় জাকির খানকে মুক্তি দেওয়া হয়েছে। এই বিষয়ে জাকির খানের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম বলেন, তার বিরুদ্ধে 33টি মামলা ছিল। এর মধ্যে 32টি মামলায় তিনি খালাস পেয়েছেন, বাকি 1টি মামলায় তিনি জামিনে রয়েছেন। তারেক জিয়ার 31 দফা দাবি আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করছি যে আমরা বাস্তবায়ন করবই করব। আর আমাদের মুসলিম উম্মার জন্য ফিলিস্তিনিদের যেই ঘটনা হচ্ছে, আমরা সবাই মিলে যদি এটার প্রতিবাদ না করি তাহলে আমরা আর মুসলমানের কাতারে রইলাম না। আমার ছেলে চামড়াদা জোতা বানাই দেয়, আমি নারায়ণগঞ্জবাসী ঋণ কখনো শোধ করতে পারবো না। আমরা রাজনৈতিকভাবে যে এই ধরনের হ্যাঁ প্রতিপন্ন হয়েছি শেখ হাসিনা গভর্নমেন্টের দ্বারা, আমাদের নেক্সট জেনারেশন এই ধরনের সম্মুখীন যেন না হয়, এই জন্য আমরা সর্বোচ্চ সব ধরনের ভূমিকা রাখবো। ইউনিসেফ সহ সকল মানবাধিকার সংগঠনের বিবেক গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সদর উপজেলার জুলাই আন্দোলনে শহীদ সাগর রহমানের কবর জিয়ারত ও তার বাড়ি পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের কাছে তিনি এই মন্তব্য করেন। বলেন, গাজায় সকল মানবাধিকার ধ্বংসস্তূপে পরিণত হয়ে যায়। এ সময় আগামী পৃথিবীতে মানবাধিকারের বয়ান দেওয়ার আগে সংগঠনগুলোকে গাজার চিত্র সামনে আনার আহ্বান জানান সার্জিস আলম। এর আগে চাকলাহাট ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন সার্জিস আলম। এ সময় এনসিপির স্থানীয় নেতা নয়ন তানবিরুল বাড়ি, চাকলাহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রবিউল ইসলাম সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন। আমরা বিভিন্ন সংস্থা, এই মানবাধিকার সংস্থা, এই জাতিসংঘ, এই ইউনিসেফ, পুরো পৃথিবীতে মানবাধিকারের বড় বড় অনেক লেকচার দেয়, কিন্তু তাদের মানবাধিকারের চোখ বিবেক সবকিছু ওই গাজায় গিয়ে তালাবদ্ধ হয়ে যায়। সেখানে তাদের ধ্বংসস্তূপে তারা পরিণত হয়। তো আমরা তাদেরকে বলি, আগামীর পৃথিবীতে আপনারা এইসব মানবাধিকারের বিভিন্ন বয়ান দেওয়ার আগে গাজার চিত্রটা সামনে আনবেন। সেটাতে যদি আপনি আপনার জায়গায় আপনার দায়িত্বটুকু পালন না করতে পারেন, তাহলে পুরো পৃথিবীর মানুষের সামনে মানবাধিকার নিয়ে জ্ঞান দেওয়ার মতো মুখ আপনার নাই, ওই মুখে আপনি তালা দিয়ে রাখুন। আমরা বাংলাদেশের পক্ষ থেকে আমাদের এই বাংলাদেশের একজন মানুষ হিসেবে স্পষ্ট করে পুরো পৃথিবীর কাছে এই আহ্বানটি জানাই যে আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই যে প্যালেস্টাইনের যে ভাই, আমার গাজায় যে ভাইরা রয়েছেন, তাদের পক্ষে কথা বলা শুরু করুন। রাজবাড়ীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার পৃথক 2টি মামলায় 20 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মামলার আসামি পৌরসভার কাউন্সিলর, যুবলীগ, ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সশরীরে উপস্থিত ছিলেন। দুপুরে রাজবাড়ী সদর উপজেলার আমুলি আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তামজিদ আহমেদ এ আদেশ দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলা মামলায় 20 আসামি হাইকোর্ট থেকে জামিনে ছিল। নির্দিষ্ট সময়ে তারা নিম্ন আদালতে হাজির হয়ে আজ জামিন চাইলে বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। যাচ্ছে খেলার সংবাদে।
জিম্বাবুয়ের সিরিজকে সামনে রেখে সিলেটে বাংলাদেশ দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। আজ থেকে শুরু হওয়া ক্যাম্পের প্রথম দিনে নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, মুমিনুল হক সহ 8 ক্রিকেটার অংশ নিয়েছেন। এছাড়া দলের প্রধান কোচ ফিল সিমন্স সহ সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্যাম্পে উপস্থিত ছিলেন। আগামী 15 এপ্রিল বাংলাদেশে পা রাখবে জিম্বাবুয়ে দল। এরপর 20 এপ্রিল সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই দল প্রথম টেস্টে মুখোমুখি হবে। এরপর আগামী 28 এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে। চলতি মৌসুম শেষ হলেই ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিকে বিদায় জানাবেন কেভিন ডি ব্রুইনা। পরবর্তী মৌসুমে ডি ব্রুইনাকে কোথায় দেখা যাবে তা নিয়ে ফুটবল বিশ্বে চলছে নানা আলোচনা। এ বিষয়ে ফুটবল ভক্তদের কৌতূহল মেটাতে সম্প্রতি বেলজিয়ান তারকাকে প্রশ্ন করেন নরওয়েজিয়ান সাংবাদিক জে অ্যাগে ফিওটোফ। উত্তরে প্রিমিয়ার লিগে থাকার সম্ভাবনাকে উড়িয়ে দেননি ডি ব্রুইনা, বরং ভালো প্রস্তাব পেলে যে কোনো দলে যোগ দিতে প্রস্তুত বলে জানান তিনি। এছাড়া চ্যালেঞ্জ নিয়ে নিজের বয়সকে জয় করতে চাওয়ার আকাঙ্ক্ষাও প্রকাশ করেন 33 বছর বয়সী এই ফুটবলার। ম্যান সিটিতে 10 মৌসুমে 6টি প্রিমিয়ার লিগ, 1টি চ্যাম্পিয়ন্স লিগ ও 2বার পেশাদার ফুটবলার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন কেভিন ডি ব্রুইনা। বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পহেলা বৈশাখের উৎসবে সবাইকে অংশ নিতে প্রধান উপদেষ্টার আহ্বান। মডেল মেঘনাকে গ্রেফতারের প্রক্রিয়া সঠিক হয়নি জানালেন আইন উপদেষ্টা। এবং শেখ হাসিনা, রেহানা, টিউলিপ সহ 53 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তন্নি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijtv-official এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijtvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।